আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে জেনেটিক্স চ্যাপ্টারটা আমি বলছিলাম শুরু করব, এবং ওই জেনেটিক্স চ্যাপ্টার আজকে ক্লাস নাম্বার 1 নিয়ে আমরা স্টাডি করব। তো তোমরা সবাই কেমন আছো? আবার অনেক দিন পর দেখা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা সবাই ভালো টালো আছো তো একটু কমেন্টে জানাও। আর তোমাদের সবাইকে জানিয়ে দাও যারা কোর্সটা করছে, সবাইকে ফ্রেন্ডলি জানিয়ে, যেহেতু আজকে লেকচার নাম্বার 1, হ্যাঁ আজকে যেহেতু লেকচার নাম্বার 1, তাহলে প্রথম থেকে থাকাটা কিন্তু খুবই জরুরি। তো সবাইকে আস্তে আস্তে জানিয়ে দাও, এবং তোমরা আমাকে জাস্ট বলো তোমরা সবাই কেমন আছো, এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিওটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস আমাকে জানাবা, যে ভাইয়ার ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিওটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস আমরা জানাবা। আজকে প্রথম ক্লাস, সো প্রথম ক্লাস থেকেই অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, তোমাদের অ্যাক্টিভ থাকাটা কমে গেছে, তোমরা একটু অ্যাক্টিভ থাকবা। তোমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, তো তোমরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। ওকে, তোমরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। তোমরা আমাকে জানাও যে ভাইয়ের ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা, জেনেটিক্সের আমরা ফার্স্ট ক্লাস করব। ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস আমাকে জানাও। ভাইয়া কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিচ্ছি। ভাইয়া কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিচ্ছি। অল ক্লিয়ার, ধন্যবাদ। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, সবাই তাড়াতাড়ি যুক্ত হয়েছে। দেখো, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, বেশি লেংদি করবো না, ক্লাসটা বেশি লেংদি করবো না, যেহেতু ফার্স্ট ক্লাস লেংদি করার আমার কোনো ইচ্ছা নাই। আজকে বায়োলজি জেনেটিক্স ক্লাস 1। তো তোমরা জানো জেনেটিক্স একটা হিউজ একটা শাখা, এবং বায়োলজির একটা ব্রাঞ্চ বলতে পারো জেনেটিক্সকে। মূলত আমরা জেনেটিক্সকে বায়োলজির একটা ব্রাঞ্চ হিসেবে জানি, এবং এই জেনেটিক্স বেশি দিন হয় নাই আবিষ্কার হয়েছে, এবং এই জেনেটিক্স আবিষ্কারের মাধ্যমে জীব প্রযুক্তি জিনিসটা অনেক ডেভেলপ হয়েছে। তোমরা জানো যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজির যে শাখাটা, এটা কিন্তু জেনেটিক্সের অবদান। ঠিক আছে, জেনেটিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা, এবং তোমরা জানো যে তোমরা যদি কখনো বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সৌভাগ্য হয়, তাহলে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এই জেনেটিক্সের খেলাই পড়বা। সো তোমরা যদি বড় হও, বড় হলে জেনেটিক্স নিয়ে আরও অনেক কিছু জানতে পারবা। যাই হোক, প্রাইমারি লেভেলে মূলত জেনেটিক্সটা কিভাবে আসছে বা এটা কি, সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তোমরা এখন নিজেকে চিন্তা করতে পারো টাইম মেশিন দিয়ে আমরা অনেক পেছনের দিকে, এখন তো বর্তমানে অনেক কিছুই আমরা জানি। এইসব জিনিসগুলো তো কিন্তু তখনকার অবস্থা চিন্তা করো যখন এগুলো আবিষ্কারই হয় নাই। সো তুমি টাইম মেশিন দিয়ে চিন্তা করো আমরা ওই যুগে আছি যে যুগে জেনেটিক্স সবেমাত্র আবিষ্কার হচ্ছে। তো দেখো, এই জেনেটিক্স শব্দটার মিনিংটা যদি আমি বলি, এটা কোনো ইংরেজি শব্দ না। জেনেটিক্স কখন ইংরেজি শব্দ না, এটা একটা গ্রিক শব্দ থেকে ধার করা হয়েছে। গ্রিক শব্দটার নাম হচ্ছে জেনোটিকোস। গ্রিক শব্দটার নাম কি? গ্রুপ শব্দটার নাম হচ্ছে জেনোটিকোস। জেনোটিকোস থেকে জেনেটিক্স আসছে। এই জেনেটিক্স ওয়ার্ডগুলো কিন্তু কখনোই বায়োলজির ক্ষেত্রে যে নামগুলোই দেখো, এগুলো কখনোই ইংরেজি শব্দ হয় না, এগুলো বেশিরভাগ ল্যাটিন আর গ্রিক মিলাই হয়। এখন এই জেনেটিকোস শব্দটা একটা মূল শব্দ জেন থেকে উদ্ভূত। এটাকে কি বলবা? জেন। মূল শব্দ জেন থেকে উদ্ভূত। এখন তুমি জিজ্ঞেস করবো ভাইয়া জেন মানে কি? এখন জেন বুঝতে হলে তোমাকে বুঝতে হবে জেনেসিস কি। তোমরা এই জেনেসিস শব্দটা কিন্তু আমরা ম্যালেরিয়া যখন পড়াইছিলাম ওখানে কিন্তু পাইছিলাম। মনে করে দেখো, আমরা যখন ম্যালেরিয়া পড়েছিলাম তখন এখানে মনে আছে কিনা দেখো, স্পারমাটোজেনেসিস। মনে করে দেখো, স্পারমাটোজেনেসিস আর একটা হচ্ছে উজেনেসিস। আমরা এই জেনেসিস ওয়ার্ডটা কি পাইছিলাম কিনা? স্পারমাটো, এই যে জেনেসিস দেখো, জেনেসিস আমরা ম্যালেরিয়াতে পাইছিলাম কিনা? পাইছিলাম জেনেসিস শব্দটা। তো এই জেনেসিস শব্দটা আমি ভেঙে বলছিলাম বায়োলজিতে সিস মানে হচ্ছে প্রক্রিয়া বোঝাচ্ছে, আর এই জেন শব্দটা হচ্ছে ইম্পর্টেন্ট। জেন শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া। জেন শব্দটার অর্থ কি? জেন শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া। তাহলে জেনেসিস শব্দটার অর্থ এই দাঁড়াচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। জেনেসিস শব্দটা অর্থ দাঁড়াচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তাহলে এই জেনেটিক্স যে ওয়ার্ডটা এটা আসছে থেকে মেইন শব্দ জেন থেকে। তাহলে যেহেতু জেন অর্থ সৃষ্টি হওয়া, তাই জেনেটিক্সের মিনিংটাও ওরকম হবে। দেখো কি বোঝাচ্ছে, কোনো কিছুতে পরিণত হওয়া।
আচ্ছা কোনো কিছুতে পরিণত হওয়া মানেই তো সৃষ্টি হওয়া বোঝাচ্ছে, তাই না? তারপর দেখো কোনো কিছুতে উদ্ভূত হওয়া। আচ্ছা কোনো কিছুতে উদ্ভূত হওয়া মানে কি বোঝাচ্ছে? সৃষ্টি হওয়া বোঝাচ্ছে। তাহলে সামহাও এই জেনেটিক্সের যে নামকরণটা, এই জেনেটিক্সের নামকরণের অর্থটা এই দাঁড়াচ্ছে যে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া বা কোনো কিছুতে পরিণত হওয়া বা কোনো কিছুতে উদ্ভূত হওয়া বা সৃষ্টি হওয়া, এটা বোঝাচ্ছে কিনা যে এটার নাম দিয়ে দেখো কোনো কিছুতে পরিণত হওয়া, কোনো কিছুতে উদ্ভূত হওয়া, আবার সৃষ্টি হওয়া, মানেগুলো এটাই তো বোঝাচ্ছে। জেনেটিক্স মানেটা হচ্ছে এটা। আমরা অনেকে জেনেটিক্স অর্থটা কি সেটা জানতে চাই, আমি সেটার ব্যাখ্যাটাই দিছি। এখন তোমার একটা স্বাভাবিক যে ভাইয়া এই জেনেটিক্স মানে বোঝাচ্ছে যে কোনো কিছুতে পরিণত হওয়া, কোনো কিছুতে উদ্ভূত হওয়া, তারপর সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, এগুলোর নামটা এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা মাহাত্ম্যটা কি? এটা মাহাত্ম্যটা জানতে হলে তোমাকে জিন সম্বন্ধে জানতে হবে। মনে রাখবা এই জেনেটিক্স বলো বা আমরা যে জিন পড়ি, জিন বলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেখানেই জেনেটিক্স সেখানে জিন। আমরা সবাই জিন চিনি না? এই জিন বলতে আমাদের যে মুসলিম সম্প্রদায় আমরা যে জিন আছে ওই জিনের কথা না। এই জিন হচ্ছে ডিএনএর জিন, যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে জেনেটিক্স পড়া মানে জিন পড়া, জেনেটিক্স পড়া মানে কি জিন পড়া। আবার ঘুরে দেখবা জেনেটিক্স যেরকম জেন থেকে আসছে, জিনও সেরকম জেন থেকে আসছে। দেখো জেন জিন সিমিলার না? তো জিমের নামকরণটা কোত্থেকে আসছে জানো? জেন থেকে আসছে। আমরা জিনের ক্ষেত্রে পড়াবো। তাহলে জিনের নামকরণটা কোত্থেকে আসছে? জেন থেকে আসছে। জিনের নামকরণটা কোত্থেকে আসছে? জেন থেকে আসছে। তাহলে তুমি যদি জেনেটিক্স পড়তে যাও তোমাকে অবশ্যই জিন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তোমার যদি জিন সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে তুমি জেনেটিক্স পড়তে পারো না। তোমাকে জিন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। তুমি যদি জিন চিনো তাহলে তুমি জেনেটিক্স পারো, তুমি জিন চিনো না তাহলে তুমি জেনেটিক্সের ক পারো না, জেনেটিক্সের জিও পারো না। তাহলে জিন চিনাটা জরুরি, কারণ যেখানেই জিন সেখানেই জেনেটিক্স, যেখানেই জিন সেখানেই জেনেটিক্স। জিন শব্দটা আসছে ঠিক সেম জেন থেকে। জিন শব্দটা আসছে কোত্থেকে? জেন থেকে। জিন শব্দটা আসছে কোত্থেকে? জেন থেকে। আর জেন মানে কি? সৃষ্টি হওয়া। এখন এখানে সৃষ্টি হওয়াটা কি আমি এটা বুঝাবো, তার আগে আমাকে একটু জিনকে বুঝাইতে দাও। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা যে জেনেটিক্স মানেটা কি? তোমরা কি কমেন্টে আমাকে জানাও তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা ভাইয়া জেনেটিক্স মানেটা কি, এটার নামকরণের কাহিনীটা কি, এটা মানে কি বুঝাচ্ছে। হিস্ট্রি একটা বসে জেনেটিক্স নামকরণের কারণটা কি। আবার এটাও বসি জেনেটিক্স বুঝতে হলে তোমাকে আগে জিনকে চিনতে হবে। তুমি যদি জিন না চিনো তাহলে জেনেটিক্স পড়ে লাভ নাই। এইটুকু জিনিস অ্যান্সার করছো কিনা আমাকে বলো। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা, এই জেনেটিক্স নামকরণটা কে করছে? এদিক দিয়ে লিখো, এই জেনেটিক্স নামকরণটা কে করছে? নামকরণ এটা পরীক্ষায় আসে এমসিকিউতে। জেনেটিক্স নামকরণটা কে করছে? এটার নাম যে জেনেটিক্স, এটা কে করছে? মনে রাখতে হবে এটার নাম যে জেনেটিক্স, যে নামকরণ করছে সেটা হচ্ছে উইলিয়াম ব্যাটসন। এদিকে মনে রাখবা উইলিয়াম ব্যাটসন, এটা মনে রাখবা 1905 সালে। এগুলো এমসিকিউতে আসবে। মনে রাখবা 1905 সালে উইলিয়াম ব্যাটসন জেনেটিক্স নামকরণ করে। এটা পরীক্ষায় আসবে। 1905 সালে উইলিয়াম বলবে যে জেনেটিক্স নামকরণ করেন কে? চারটা অপশন দিবে। তুমি যদি উইলিয়াম ব্যাটসনের নামটা দেখো তাহলে ওটাই হবে আনসার। তাহলে জেনেটিক্স নামকরণটা করে কে? উইলিয়াম ব্যাটসন। এতটুকু তোমরা খাতায় তুলে ফেলো। আমরা এখন জেনেটিক্স বুঝতে হলে যে জিন সম্বন্ধে জানতে হবে, এই জিন সম্বন্ধে আগে জানবো। জিনকে চিনতে হবে, জিন না দেখলে তুমি জেনেটিক্স পড়লে লাভ নেই। আগে জিন চিনো, তারপর আমি জেনেটিক্স বলতেছি। ওকে, চলো আমরা জিন সম্বন্ধে জানি। দেখো তোমাদেরকে আগে একটু জিনটা চিনাই। জিন না,
জিন। তাহলে ভাইয়া এই জিন নামকরণটা কোত্থেকে আসছে? জিন নাম্বারটা গ্রিক শব্দ জেন থেকে, একটু আগেই তো আমি বলছি। জিনটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ জেন থেকে। জেন অর্থ কি? জেন হচ্ছে সৃষ্টি হওয়া। তাহলে জিন মানে এটাই বোঝাচ্ছে, সৃষ্টি হওয়া টাইপসের বোঝাচ্ছে। এখন তুমি সৃষ্টি হওয়া মানে কি? সৃষ্টি হওয়া সেটাই এখন কল্পনা করতেছো বা চিন্তা করতেছো। ভাই বারবার বলতেছেন ভাই সৃষ্টি হওয়া, সৃষ্টি হওয়া, সৃষ্টি হওয়া। ভাই কি এমন সৃষ্টি হয় যে এটার নাম সৃষ্টি হওয়া, সৃষ্টি হওয়া, সৃষ্টি হওয়া? এটা আমরা বুঝাবো। প্রথমে আসো যে জিনটা কি। প্রথমে দেখো, জিন হচ্ছে, তোমরা যে ডিএনএ চিনো, তোমরা জানো যে প্রতিটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ডিএনএ। তোমাদেরকে একটু মনে করাই দিই, একটু জুম করে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের কোষ, একটু তোমাদেরকে আইডিয়া দিই। এটা হচ্ছে আমাদের কোষ। প্রথমে একটা বেসিক আইডিয়া দিই। এটা হচ্ছে আমাদের কোষ, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমি তোমাদেরকে জিন ধরাই দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। হয় না, এখনো জিন পাওয়া যাবে না, আরো ভিতরে ঢুকো, মানে ক্রোমোজোমের ভিতরে ঢুকো। এখানে এভাবে প্যাঁচা আছে, ক্রোমোজোমটা আমি এভাবে দেখাচ্ছি না। নিউক্লিয়াসের ভিতরে ধরো এভাবে কি আছে? ক্রোমোজোম আছে। নিউক্লিয়াসের ভিতরে এভাবে কি আছে? ধরো ক্রোমোজোম আছে। তাহলে এটা কি ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে কি আছে ভাইয়া? ক্রোমোজোম আছে। এখন ক্রোমোজোমের দুইটা উপাদান আছে, খেয়াল করবা। ক্রোমোজোমের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড NA। আমি NA দিয়ে কি বলছি বলো? N দিয়ে নিউক্লিক, A দিয়ে অ্যাসিড। আর একটা হচ্ছে প্রোটিন। প্রোটিন বলতে হিস্টোন প্রোটিন, এতটুকু জানার দরকার নাই, জাস্ট এটা মাথায় রাখবে। ক্রোমোজোমের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে RNA রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে DNA। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আমি পড়েছিলাম, আমার অ্যাসাইনমেন্টে ক্লাসগুলো দেখছিলা? অ্যাসাইনমেন্টে ভাইয়া তোমাদেরকে অ্যাসাইনমেন্টে ভিডিওগুলো দিছিলাম না, যেখানে আমরা DNA RNA ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এগুলো নিয়ে পড়েছি। ওই ক্লাসটা যদি করে থাকো অ্যাসাইনমেন্টের, তাহলে তুমি বুঝবা। প্রথমে দেখো, নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমটাকে DNA। এই যে ডিএনএ, এই ডিএনএতেই মূলত জিন থাকে। দেখো কত ভিতরে গিয়ে আমাকে জানতে হয়েছে জিনটা কোথায় থাকে। তাহলে খেয়াল করো, জিনের লোকেশনটা কোথায়? কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, আবার ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড প্রোটিন। ক্রোমোজোমের ভিতরে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে RNA। নর্মালি জিন RNA তে পাবা না, নর্মালি জিন পাবা DNA তে। তার মানে তুমি যদি কখনো জিনকে ডিফাইন করতে চাও বা জিনের সংজ্ঞা দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই DNA এর কথা বলতে হবে, কারণ জিন মূলত তুমি পাবা DNA তে। কোথায় পাবা জিন? DNA তে। দেখো আমি জুম করে দেখাইছি তোমাদেরকে, এটাকে চিন্তা করতে জন্য জুম করে জিনটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছ, তাহলে জুম করে আমরা দেখলাম অ্যাকচুয়ালি জিন আমরা পাবো DNA তে। তাহলে চলো ভাইয়া DNA আঁকতে পারি তো আমরা তো জানি ভাইয়া DNA কিরকম, বলো হয় DNA কিরকম? ডাবল হেলিক্স। তোমরা জানো DNA কিরকম? ডাবল হেলিক্স, তাই না? এটাই হচ্ছে DNA। এটাই হচ্ছে কি ভাইয়া? এটা কি আঁকলেন যে? এটা আঁকলাম ভাইয়া DNA হচ্ছে ডাবল হেলিক্স, DNA হচ্ছে ডাবল হেলিক্স। ভাইয়া এটা কি আঁকলেন? DNA। এখন এই DNA দিয়েই ভাইয়া জিন থাকবে বলছি না? এখন কথা হচ্ছে ভাইয়া এটা পুরাটাই তো DNA, এখন DNA এর সব জায়গায় কি জিন থাকবে? ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি DNA এর এই খণ্ডটা চিন্তা করো, অথবা DNA এর এই খণ্ডটা চিন্তা করো, অথবা DNA এর এই খণ্ডটা চিন্তা করো, এই DNA এর এই খণ্ড যেগুলা, এগুলাকে আমি জিন বলতে পারি। এটা হচ্ছে জিন নাম্বার 1, সাপোজ এটা জিন 1, সাপোজ এটা জিন 2,
সাপোজ এটা জিন 3, এখানে আমি 3টা জিনের কথা বলতেছি, তাহলে ডিএনএতেই জিন থাকবে, জিন 1, জিন 2, জিন 3। তাহলে তোমাকে যদি জিনের সংজ্ঞা দিতে চাই, তাহলে অবশ্যই তোমাকে এই কথাটা বলতে হবে, ডিএনএ অণুর খণ্ডতাংশ বা খণ্ডিতাংশ, যেটাই বলো, খণ্ডতাংশ। তাহলে জিনের সংজ্ঞাটা কি? ডিএনএ অণুর খণ্ডিতাংশ, মানে পুরা ডিএনএ মিলে একটা জিন হয় না, ডিএনএ অণুর কিছু অংশ মিলেই জিন হয়, একটা জিন হয়। দেখো, কিছু অংশ মিলে একটা জিন হয়, কিছু অংশ মিলে একটা জিন হয়, এভাবে জিন ছড়ায় ছিটায় থাকে ডিএনএতে, ঠিক আছে? আচ্ছা, তো ডিএনএ অণুর খণ্ডিতাংশ, যা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, মনোযোগ দাও ভাইয়া, বুঝাই দিব, বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। এই কথাগুলো আমি একটু বুঝাই দিব, প্রোটিন তৈরির মাধ্যমে। তোমরা জানো ডিএনএ অণুর এই যে খণ্ডিতাংশ, এগুলো হচ্ছে জিন, আর জিন আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে আমি বৈশিষ্ট্যর কথা বলি, ধরে নাও এই যে তুমি লম্বা হচ্ছ, বা তুমি খাটো হচ্ছ, বা ধরো তোমার চুলের কালার কালো হচ্ছে, আরেকজনের চুলের কালার ব্লন্ডি হচ্ছে, মানে ধূসর হচ্ছে, একজনের আর কি বলবো, আরো এরকম বৈশিষ্ট্য আছে যেগুলা, যে একজনের ধরো ইয়া লম্বা, একজনের ইয়া ছোট। এই যে বৈশিষ্ট্যগুলো জীবের, এই বৈশিষ্ট্যগুলো মূলত জিন নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের জীবের যে বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশন, ওই বায়োলজিক্যাল ফাংশন সবগুলাই মূলত নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই জিন। তোমার জিন সব কিছুই নিয়ন্ত্রণ করে। ধরে নাও তোমার একটা প্রোটিন হরমোন দরকার, সাপোজ তোমার ইনসুলিন হরমোন দরকার, তোমরা জানো ইনসুলিন হরমোনের কাজ কি? সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে ইনসুলিন হরমোন গ্লুকোজের মাত্রাকে ব্যালেন্স করে দেয়, বা কমে গেলে ব্যালেন্স করে দেয়। তাহলে ইনসুলিন হরমোন, ইটস প্রোটিন, হরমোন মিন্স কি? প্রোটিন। তাহলে এই ইনসুলিন হরমোন তৈরির জন্য একটা জিন দায়ী, তাহলে নর্মালি আমাদের জীবের প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা জিনিস জিন দ্বারা নিয়ন্ত্রিত। সেটা হোক বৈশিষ্ট্য, সেটা হোক গুরুত্বপূর্ণ কেমিক্যাল, সবগুলোর জন্যই জিন দায়ী। তাহলে দেখো, ইনসুলিন হরমোন তৈরি হওয়ার জন্য একটা জিন দায়ী। তাহলে আমি কি লিখছি দেখো, খণ্ডিতাংশ যা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে কিসের মাধ্যমে? দেখো, প্রোটিন তৈরির মাধ্যমে। দ্যাট মিন্স তোমার শরীরে একটা জিন তখনই প্রকাশ লাভ করবে যখন একটা প্রোটিন তৈরি হবে। দেখো, ইনসুলিন হরমোনটা কি? প্রোটিন। ইনসুলিন হরমোনটা কি? প্রোটিন। তো আমাদের যে জিনগুলো আছে, জিনগুলো সবসময় বৈশিষ্ট্য প্রকাশ করে কখন? প্রোটিন তৈরির মাধ্যমে। তার মানে এই যে জিন থেকে যে প্রোটিন তৈরির মাধ্যম, সেটাকে আমরা নাম দিয়ে আসছি, ফার্স্ট অফ অল প্রথম ধাপ বলছিলাম ট্রান্সক্রিপশন, সেকেন্ড ধাপ বলছিলাম ট্রান্সলেশন। তোমরা পড়ছো বা অ্যাসাইনমেন্টে ছিল, সেটা হচ্ছে প্রথমে জিন থেকে মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তারপর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, যেটা হচ্ছে ট্রান্সলেশন। যখন প্রোটিন তৈরি হয়ে যায়, তখনই ওই জিনটা তোমার প্রকাশ পাবে, মানে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ধরো না, তুমি লম্বা হওয়ার জন্য যে জিনটা দায়ী, সেটা যদি প্রকাশ পায়, তাহলে তুমি লম্বা হবে। একটা প্রোটিন তৈরির মাধ্যমে যদি প্রকাশ পায়, তাহলে তুমি লম্বা হবে। তাহলে প্রোটিন তৈরির মাধ্যমেই জিনের প্রকাশটা ঘটে। তাহলে আশা করি তোমাদেরকে আমি জিন জানাইতে পারছি। তো ব্যাপারটা আমি তোমাদেরকে আরেকটু স্পেসিফাই করে দিচ্ছি, ব্যাপারটা আমি আরেকটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যেমন ধরে নাও,
আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাও, ধরে নাও একজন লম্বা হবে, ধরে নাও একজন কি হবে, ধরে নাও, হ্যাঁ ধরে নাও একজন কি হবে, লম্বা হবে, ধরে নাও একজন লম্বা হবে। এখন সে লম্বা কখন হবে? লম্বা হওয়ার জন্য তার একটা জিন দায়ী। এই দেখো আমি ভালোভাবে বুঝাচ্ছি, তাইলে বুঝবা। এই দেখো লম্বা হওয়ার জন্য একটা জিন দায়ী, নামটা বললাম না আর কি, আমি একটা জিন, লম্বা হওয়ার জন্য একটা জিন দায়ী। এখন এই জিনটা কি হইলে তুমি লম্বা হবা সেটাই দেখব। প্রথমে এই জিনটা যদি লম্বা হইতে চায় তাহলে একে কি হইতে হবে, এক্সপ্রেস হইতে হবে, জিন এক্সপ্রেস হইতে হবে। কিভাবে? সেটা হচ্ছে এই জিনটা যদি এক্সপ্রেস হয়, এই জিনটা যদি কি হয়, এক্সপ্রেস হয়, এই জিনটা যদি এক্সপ্রেস হয় তাহলে একটা গ্রোথ হরমোন তৈরি হবে, গ্রোথ হরমোন তৈরি হবে। আর উই নো হরমোনস আর প্রোটিন। তাহলে খেয়াল করো আমি কি লিখছি, দেখো প্রোটিন তৈরির মাধ্যমে জিনের প্রকাশ ঘটে। তাহলে প্রোটিন তৈরি হইতে হবে কিনা? তাহলে লম্বা আমরা বলি না যে এই বেশি লম্বা হচ্ছে কেন, নিশ্চয় ওর গ্রোথ হরমোনটা বেশি, আমরা বলি না ও কম লম্বা হচ্ছে কেন, নিশ্চয় ওর গ্রোথ হরমোনটা কম। তাহলে এই যে গ্রোথ হরমোনের যে পরিমাণ সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত, জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই জিনটা যদি প্রকাশ পায় ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে তাহলে গ্রোথ হরমোন মানে প্রোটিন তৈরি হবে। দেখছো এই যে প্রোটিন বলছি না, প্রোটিন তৈরি হতে হবে, প্রোটিন তৈরি হবে। আর যখন গ্রোথ হরমোন বেশি বেশি তৈরি হবে তখনই সুন্দর করে তুমি কি যাবা, লম্বা হয়ে যাবা। তাহলে এই যে লম্বা হইলা তুমি, সেটা অ্যাকচুয়ালি কে নিয়ন্ত্রণ করছে? গ্রোথ হরমোন না। এই লম্বা হওয়াটা অ্যাকচুয়ালি কে নিয়ন্ত্রণ করছে? অনেকে বলবে গ্রোথ হরমোন। ভাইয়া কেমনে কি? গ্রোথ হরমোনটা তৈরি হয়েছে কার কারণে? কে নিয়ন্ত্রণ করছে? গ্রোথ হরমোনের পরিমাণ কতটুকু হবে বা গ্রোথ হরমোন কতটুকু তৈরি হওয়া দরকার সেটা কে নিয়ন্ত্রণ করছে? জিন নিয়ন্ত্রণ করছে। তাহলে আলটিমেটলি আমার জিনই কিন্তু আবার সব কিছু বৈশিষ্ট্য প্রকাশের জন্য বা সব কিছু বায়োলজিক্যাল ফাংশনের জন্য আমার জিনটাই মূলত দায়ী। এই জিন নিয়ে যে পড়াশোনা সেটাই হচ্ছে জেনেটিক্স। আশা করি আমি তোমাদেরকে এরকম একটা ধারণা দিতে পারছি যে বৈশিষ্ট্য কিভাবে জিন নিয়ন্ত্রণ করে। এই জিনটা যদি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে এক্সপ্রেস হয় তখন গ্রোথ হরমোন তৈরি হবে। মানে গ্রোথ হরমোন মিনস প্রোটিন। দেখো আমি এখানে লিখে দিছি ভাইয়া প্রোটিন তৈরি হইতে হবে। এই যে হইলো প্রোটিন তৈরি, সুন্দর করে গ্রোথ হরমোন যদি বাড়ে তুমি লম্বা হবা না? সুন্দর করে তুমি লম্বা হয়ে গেছো। তো অনেকে বলবে কি ভাইয়া আমি লম্বা হয়েছি কার কারণে? আমি লম্বা হয়েছি ভাইয়া গ্রোথ হরমোন, বা এটা নিয়ন্ত্রণ করছে কে? বা গ্রোথ হরমোন। না ভাই, এটা আসলে নিয়ন্ত্রণ করছে কে? জিন নিয়ন্ত্রণ করছে কে? জিন। এটাই হচ্ছে কথা। আশা করি তোমাদেরকে আমি ডিটেলস জিন সম্বন্ধে একটা ডিটেলস আইডিয়া দিছি। ওকে, এইবার দেখো তাহলে ভাইয়া জেনেটিক্স কাকে বলে? তাইলে ভাইয়া জেনেটিক্স কাকে বলে? জেনেটিক্স কাকে বলে? লিখো, এটা লিখো, একটু লিখো এখানে। এটাকে লিখো জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা আরেকটা লিখো বা কৌলি তত্ত্ব আরেকটা লিখো বা এখানেই লিখো, কই লিখবা? এখানেই লিখো বা জিন তত্ত্ব। দেখো কতগুলো নাম। জিন তত্ত্ব কি? এটা পরীক্ষা আসতে পারে না? যে বললো যে কৌলি তত্ত্ব বা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, ইংরেজিতে বলে জেনেটিক্স, বা জিন তত্ত্ব কি? এটা পরীক্ষা আসতে পারে না? তাহলে সুন্দর করে কি লিখা দিবা? বায়োলজির যে শাখায়, আমি একটু বুঝাবো, এখানে বুঝার আছে। এটার আনসার কি হবে? বায়োলজির যে শাখায় কি নিয়ে? জিন নিয়ে। একটু আগে আমি জিন নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। বায়োলজির যে শাখায় জিনের, দেখছো আমি বলছি না জিন মানেই জেনেটিক্স। সো জিনের গঠন, কাজ ও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বংশ পরম্পরায় এর সঞ্চারণ নিয়ে আলোচনা করা হয়, তাকেই জেনেটিক্স বলে। এটা শিখে ফেলবা, পরীক্ষায় আসতে পারে। আলোচনা করা হয়
তাকেই জেনেটিক্স বলে। এখানে বুঝার আছে জিনের গঠন। আমি একটু আগেই তোমাদেরকে জিন চিনেছি, কাজ, জিনের কাজ বলছি আমি। জিন কি করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বংশ পরম্পরায় এর সঞ্চারণ নিয়ে। তোমরা জানো জিন এমন একটা জিনিস, এই জিনটা অ্যাকচুয়ালি আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। তা কোত্থেকে? পিতা মাতা থেকে। ধরে নাও নর্মালি তোমরা মিউজিস যখন পড়ো তখন দেখো যে একটা পিতা থেকে ক্রোমোজোম আসে, একটা মাতা থেকে ক্রোমোজোম আসে। তার মানে তুমি পিতার জিন বহন করতেছ, তুমি আবার মাতার জিন বহন করতেছ। তার মানে তুমি যে জিনটা পাচ্ছ, আমি মিউজিস পড়াইছি না তোমাদেরকে? আমি বলছি না মিউজিসে দেখো নাই জাইগোটিনে দেখো নাই যে একটা পিতা থেকে ক্রোমোজোম আসে, একটা মাথা থেকে ক্রোমোজোম আসে না? তো পিতা থেকে ক্রোমোজোম আসা মানে কি? তুমি পিতার জিন পাইছো। মাথা থেকে ক্রোমোজোম আসা মানে কি? তুমি মাতার জিন পাইছো। তাহলে এই যে জিনটা বংশ থেকে আসছে নাকি? তোমার বাবা থেকেই তো আসছে, তোমার মা থেকেই তো আসছে, তাহলে বংশ থেকে তোমার মাঝে আসছে। এবার তুমি যখন বিয়ে করবে, তোমার থেকে তোমার ছেলেতে যাবে না? তোমার ছেলে যখন বিয়ে করবে, তোমার ছেলে মেয়ে থেকে যাবে না? ছেলে এবং ছেলের বউ থেকে যাবে না? তাহলে এই জিনগুলা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে কিনা? আমি পাইছি কার থেকে? মা এবং বাবা থেকে। আমার মা বাবা পাইছে উঠতেছে, আমার বাবা পাইছে দাদা দাদি থেকে, আমার মা পাইছে নানা নানি থেকে। তাহলে এই যে বংশ থেকে বংশতে জিন সঞ্চারিত হচ্ছে, এটাই বলা হচ্ছে বংশ পরম্পরায় এর সঞ্চারণ, যেটা মিউসিসের মাধ্যমে হয়। এতটুকু আইডিয়া হয়েছে? আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করেন, কৌলি তথ্য মানে কি, আবার বংশগতি বিদ্যা কেন বলা হচ্ছে, জিন তথ্য কেন বসে, বুঝছো? কারণ এটাকে জিন নিয়ে আলোচনা করে। দেখো জিন নিয়ে আলোচনা করা হয় বিধে এটাকে জিন তথ্য বলতেছে। এটা গেল জেনেটিক্স, ইংরেজি দাম ভাই। এটাকে বংশগতি বিদ্যা বা কৌলি তথ্য কেন বলে, একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেন এটাকে বংশগতি বিদ্যা বা কৌলি তথ্য বলে। প্রথমে আমি তোমাদেরকে কৌলি তথ্য মানে এটা বুঝাচ্ছি। দেখো একটু ফোকাস করো, খুব মজার। কৌলি তথ্য একটু মনোযোগ দাও, এখানে বুঝার আছে। কৌলি তথ্য মানে কি? অ্যাকচুয়ালি কৌলি শব্দটা একটা বাংলা ওয়ার্ড থেকে আসছে। বাংলা ওয়ার্ডটা হচ্ছে কুল নাই, কিনার নাই, নাইকো দরিয়ার কি পানি না কিনা, একটা গান আছে না, কৌলি শব্দটা আসছে কুল থেকে। আর তোমরা কি জানো কুল মানে কি? এই কুল মানে নদীর কুল বুঝাচ্ছে না, এই কুল মানে বংশ বুঝাচ্ছে। এই কুল মানে কি বুঝাচ্ছে? নদীর কুল না, এই কুল মানে হচ্ছে বংশ। তোমরা কি জানো কুল শব্দটার অর্থ হচ্ছে বংশ? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই যে তোমরা আসলে কি জানো কিনা কুল শব্দটার বংশ। মনে এরকম সাধারণত এরকম বাংলা ফ্রেজ দেখো, এটাকে কি বলে বাংলায়, কি বলে ফ্রেজ মনে হয়, ইংরেজিতে ফ্রেজ বলে, প্রবাদ বাক্য মনে বলে, প্রবাদ প্রবচন বলে মনে হয়। সেটা হচ্ছে যে আমার কুল রক্ষার জন্য আর কেউ নাই, আমি শেষ। সেটা হচ্ছে আমার কুল রক্ষার আর কেউই রইল না। তা আমার যে কুল রক্ষা, অ্যাকচুয়ালি এটা বুঝাইতে যাচ্ছে বংশ রক্ষা। আমার বংশ রক্ষার জন্য আর কেউ নাই। তাহলে একটা বাংলা প্রবাদ প্রবচন আছে, আমার কুল রক্ষার জন্য আর কেউ নাই। তাহলে আমার কুল বলতে কি নদীর কুল বুঝাইছে না, বংশ বুঝাইছে। তাহলে কুল শব্দটার অর্থ হচ্ছে বংশ। তার মানে এই যে বংশটা রক্ষা হচ্ছে কিভাবে? জিনের মাধ্যমেই তো। জিনগুলো বংশ থেকে বংশে কি হয়? ট্রান্সফার হয়। তার মানে এখানে কি বুঝাতে চাচ্ছে? বংশ রক্ষার জন্য জিনগুলো এক বংশ হতে আরেক বংশে সঞ্চারিত হয়, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বুঝাইছি। না হলে সন্তান কখনো পিতামাতার বৈশিষ্ট্যগুলো পাবে না। বাবা বলবে এটা আমার সন্তান না। অনেক সময় দেখবা বিভিন্ন মুভি টুভিতে দেখায় যে বলে যে ধরো বাচ্চা বেশি কালো হয়ে গেছে, হ্যাঁ, এখন মানে এগুলো আসলে গ্রাম অঞ্চলে বেশি হয়। হ্যাঁ, গ্রাম অঞ্চলে বেশি হয়। এটা হচ্ছে বলছে এটা আমার বাচ্চা না, বাচ্চা বেশি কালো হয়েছে, এটা আমার বাচ্চা না। এরকম কিছু ঘটনা ঘটে।
এরকম যদি মানে এরকম পারিবারিক বেশি সমস্যা হয়ে যেত যদি আমরা পিতামাতা থেকে জিনগুলো না পাইতাম, যদি আমরা পিতামাতার কিছুটা হলেও বৈশিষ্ট্য অর্জন না করতাম, তাহলে এরকম ক্ল্যাশ করতো, ক্ল্যাশ। ঠিক আছে, আশা করি আমি কি বুঝাতে পারছি, বুঝতে পারছো? ওকে, এরকম ক্ল্যাশ করতো যদি আমরা পিতামাতা থেকে জিনগুলো না পাইতাম, যে সন্দেহ বেড়ে যেত। ঠিক আছে, এই জন্য তাকে সৃষ্টিকর্তা কি সুন্দর একটা সিস্টেম করে দিছে, তুমি তোমার পিতামাতা থেকেই জিন পাবা। এই জন্য ডিএনএ টেস্ট করলে বোঝা যায় কে কার বাচ্চা। এই জন্য যখন ডিএনএ টেস্ট করে তখন বোঝা যায় কে কার বাচ্চা। বিকজ আমার ডিএনএ তো আমি বাবা থেকেই পাবো, আমার ডিএনএ তো আমি মা থেকেই পাবো। তাহলে আমার বাবার ডিএনএর সাথে আমার ডিএনএতে ম্যাচ করবে, আমার মায়ের ডিএনএর সাথে থেকে আমার ডিএনএ ম্যাচ করবে। এই জন্য ডিএনএ টেস্ট করে বোঝা যায়। নাহলে এই যে বুঝছো ক্ল্যাশ যে ঘটতো, এই ক্ল্যাশটার কি সুন্দর একটা সমাধান দিয়ে দিছে, যে না হলে তো এরকম সন্দেহ বাড়ি যেত। ওকে, এখন ভাইয়া তাহলে এটাকে বংশগতিবিদ্যা কেন বলতেছে? বংশগতিবিদ্যা, প্রথমে দেখো বিদ্যা মানে তো বুঝানো কিছু নাই। এখানে দেখো বংশ কেন বলতেছে, দেখো বংশ রক্ষার জন্য জিনগুলো এক বংশ হতে আরেক বংশে সঞ্চারিত হয়, তাই বংশ শব্দটা আসছে। এখন আসো গতি শব্দটা কেন আসছে? তোমরা জানো গতি মানে কি? গতি মানে হচ্ছে গতিশীল কিছুকে বোঝাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে তুমি দেখো বংশ রক্ষার জন্য জিনগুলো এক বংশ হতে আরেক বংশে সঞ্চারিত হচ্ছে না, তাহলে এই লাইনটা পড়লেই তো বোঝা যায় তার মানে এগুলো গতিশীল অবস্থায় থাকে। এগুলো কি অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে। এক বংশ থেকে আরেক বংশের জিনগুলা এভাবে মুভ করে মনে হচ্ছে এক বংশ থেকে আরেক বংশে মুভ করছে, এক বংশ থেকে আরেক বংশে মুভ করছে, এক বংশ থেকে আরেক বংশে মুভ করছে। এই যে জিনের যে যাতায়াতটা, এই যাতায়াতটাকেই তো বলবো আমরা গতি। এটার নাম হয়েছে বংশগতিবিদ্যা। দেখছো, তুমি যদি বুঝে পড়ো শব্দগুলা তোমার কাছে কিছুই না। এখানে তোমাকে কলিতত্ত্ব বলতে পারে, এখানে তোমাকে বংশগতিবিদ্যা বলতে পারে, এখানে তোমাকে জেনেটিক্স বলতে পারে, এখানে তোমাকে জিন তত্ত্ব বলতে, সবগুলা মানের ডেফিনেশন একটাই, বাট সবগুলার মানে একটু বুঝাই দিছি। ওকে, এখন দেখো, এখন এত কিছু তো আমি বলছি জেনেটিক্সটাকে তোমাদের সামনে তুলে ধরতে। এখন ভাইয়া এই জেনেটিক্সটা কেমনে আসছে, এটার আবিষ্কার কেমনে, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। যে এই জেনেটিক্সের জনকটাকে, প্রথমে জিজ্ঞেস করলাম যে এই জেনেটিক্সের জনকটাকে, জেনেটিক্সের ভাইয়া জনকটাকে এক কথায় আমরা মুখস্থ করি, জেনেটিক্সের জনক হচ্ছে এক কথায় আমরা মুখস্থ করি গ্রেগর জোহান ম্যান্ডেল। কিন্তু কখনো কি চিন্তা করছি যে এই গ্রেগর জোহান ম্যান্ডেলকে কেন জেনেটিক্সের জনক বলা হয়? সে কি করছে, তার হিস্ট্রিটা কি আমরা কি জানি? আমাদের কিন্তু গ্রেগর জোহান ম্যান্ডেলের হিস্ট্রিটা জানতে হবে, কারণ তার হিস্ট্রিটা যেরকম সুখকর আবার যেরকম সূক্ষ্ম, এরকম বেদনাদায়কও। সূক্ষ্মও বটে আবার বেদনাদায়কও বটে। কেন বেদনাদায়ক সেটা আমরা আলোচনা করব। এখন আমাদেরকে জানতে হবে যে ম্যান্ডেলকে কেন জেনেটিক্সের জনক বলা হয়, এর পেছনে হিস্ট্রিটা কি। ম্যান্ডেলকে কেন জেনেটিক্সের জনক বলা হয়, হিস্টরিটা কি, এটা আমাদেরকে এখন একটু জানতে হবে। আমি এখন হিস্ট্রি বলবো, হিস্ট্রিটা খুবই ইন্টারেস্টিং। হিস্ট্রি বলতে বলতে কিছু পড়াও হয়ে যাবে। মূলত ম্যান্ডেল কিন্তু কোনো সায়েন্টিস্ট না। যেহেতু জেনেটিক্সের জনক বলতেছি, অনেকে মনে করবে ম্যান্ডেল ভাই একজন সায়েন্টিস্ট ছিলেন। নিশ্চয়ই ম্যান্ডেল কি ছিলেন? সায়েন্টিস্ট ছিলেন। আসলে না, ম্যান্ডেল কিন্তু সায়েন্টিস্ট ছিলেন না। ম্যান্ডেল ছিলেন একজন ধর্মযাজক। মূলত উনি কিন্তু শিক্ষকতা করছিলেন, মানে একজন শিক্ষক ছিলেন। ধর্মযাজকের আগে উনি কিন্তু একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে তারপর তিনি ধর্মযাজক হলেন। ধর্মযাজক মানে বুঝতো খ্রিস্টানদের যেরকম আমরা বলি, খ্রিস্টানদের ক্ষেত্রে এটাকে কি বলি? পাদ্রী।
মুসলিমদের ক্ষেত্রে আমরা বলি কি বলে এটাকে মুয়াজ্জিন, এরকম টাইপসের আর কি। তো ধর্ম যাজক ছিলেন একটা গির্জাতে, এবং গির্জাতে হচ্ছে অস্ট্রিয়া নামক কান্ট্রিতে। তোমরা অস্ট্রিয়া চিনো? অস্ট্রিয়া নামক কান্ট্রি, অস্ট্রিয়ার একটি গির্জায় ধর্মযাজক ছিলেন। কি ছিলেন? ধর্মযাজক ছিলেন। নর্মালি উনি কোনো সায়েন্টিস্ট না, ওনাকে শিক্ষক বলা যায়, কারণ উনি শিক্ষকতা করছিলেন। তারপর অবসর নিয়ে অস্ট্রিয়ার একটা গির্জার ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং মজার বিষয় কি জানো, তার বাবা ছিলেন একজন ফার্মার, কৃষকের ছেলে বলতে পারো। কাকে? মেন্ডেলকে। মেন্ডেল হচ্ছে কি? কৃষকের ছেলে। যেহেতু কৃষকের ছেলে, তাই বাবার থেকে কিছু গুণ হলেও সে পাবে। এই জন্য যখন সে অস্ট্রিয়ার গির্জার ধর্মযাজক ছিলেন, তখন সে কি করতেন, এখানে যে বাগান ছিল, বাগানে মটরশুটির বাগান তৈরি করছিলেন। কোথায়? গির্জায়। যেহেতু তিনি কৃষকের ছেলে, তাই কৃষক থেকে কিছু গুণ হলেও পাবে তার বাবা থেকে। এজন্য তিনি ধর্মযাজকের পাশাপাশি ওই গির্জার বাগানে একটা মটরশুটির গাছের যে বাগান, ওই মটরশুটি গাছ লাগাইতেন ওখানে, বা চাষ করতেন মটরশুটি। তোমরা কি জানো মটরশুটি মানেটা কি? এটা একটা উদ্ভিদ। তোমরা খাও মটরশুটি, দেখবা শিমের মতো দেখতে, এভাবে চাপ দিলে তোমার ভিতর থেকে মোটরগুলো বাইরে। তোমরা যে বিরিয়ানিতে মোটর দাও, অথবা আমরা যে খাই মোটর, ওগুলাই। তো ওই মটরশুটি গাছটাই কিন্তু পরবর্তীতে জেনেটিক্সের আবিষ্কার। তো কখনো যদি বাজারে যাও, মটরশুটি দেখো, তখন তোমার মনে পড়া উচিত এই মটরশুটির কারণে জেনেটিক্স নামও একটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করা সম্ভব হয়েছে। মটরশুটি তুমি অনেক মহান, তোমার দ্বারাই আসলো জেনেটিক্স। দেখবো কিভাবে মটরশুটি জেনেটিক্স আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সো আমি কখনো বাজারে গেলে মটরশুটি দেখলেই আমার মনে পড়ে জেনেটিক্সের কথা। কারণ এই মটরশুটি যদি না থাকতো, হয়তো আমরা জেনেটিক্সের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না। তো কখনো যদি আমি বাজারে গিয়ে মটরশুটি দেখি, আমার এটা মনে পড়ে। তোমাদের আশা করি এবার থেকে মনে পড়বে। এই মটরশুটির সাইন্টিফিক নেম মনে রাখতে হবে পিসাম সেটিবাম। সাইন্টিফিক নেম মনে রাখতে হবে। মটরশুটি সাইন্টিফিক নেম হচ্ছে পিসাম সেটিবাম। সাইন্টিফিক নেম হচ্ছে পিসাম সেটিবাম। কয়েকবার বললেই মুখস্থ হয়ে যাবে, আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এখন দেখো, এই মটরশুটির বাগান করতে গিয়েই তিনি মূলত আবিষ্কার করে ফেললেন জেনেটিক্স। কিভাবে আমি বলি, যখন উনি মটরশুটি নিয়ে চাষবাস করতে থাকলেন, তখন উনি সারফেসিংলি একটা ঘটনা লক্ষ্য করেন। সেটা হচ্ছে, যখন উনি মটরশুটি উদ্ভিদ লাগাতেন, তখন দেখতেন যে কিছু মটরশুটি উদ্ভিদ, মানে বেশিরভাগ ক্ষেত্রে মটরশুটি উদ্ভিদগুলো লম্বা হইতো। মানে যখন উনি মটরশুটিগুলো চাষ করতেছিলেন, তখন উনি দেখতেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে মটরশুটিগুলো হইতো, এগুলো অনেক বেশি লম্বা হইতো, আর খাটো মটরশুটিগুলো কম হইতো। স্বাভাবিক, তুমি যখন একটা বাগান লাগাবা, তখন দেখতে পাচ্ছ কিছু মটরশুটি গাছ লম্বা বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা হচ্ছে, ধরো 50টার মধ্যে 45টাই লম্বা, 5টা খাটো। উনি এগুলো দেখতে লাগলেন যে বেশিরভাগ ক্ষেত্রে তো ভাইয়া মটরশুটি সব লম্বা, খুব সামান্য খাটো। তো উনি চিন্তা করতে থাকলেন, কি রে, এটা কারণটা কি? যতই মটরশুটি গাছ লাগাই বা চাষ করি আমি, সবগুলো খালি লম্বাই হয়, বাটি খুব কমই হয়, এটা কারণটা কি? উনি চিন্তা করলেন, এরকম হয় না কেন যে লম্বা 30টা হইলে বাটিও 30টা হবে? এরকম কেন হয় না যে বাটি বেশি হবে লম্বা কম হবে? কেন লম্বা বেশি হবে, তাও 40টা 45টা, আর বাটি শুধু 5টা? আমি জাস্ট একটা নাম্বার বলতেছি আর কি। তো উনি এটা চিন্তা করতে স্বাভাবিক, এটা আমার মনেও আসতো, তোমার মনেও আসতো। এই জন্য উনি কিছু একটা তো ভাবতে লাগলেন যে না, কোনো একটা কারণ হবে। এই জন্য দেখো, 1857 সালে, ভালোভাবে খেয়াল করবা, আমি উনার কিভাবে জেনেটিক্সে অবদান, এটা আমি বুঝাচ্ছি তোমাদের বোঝা উচিত। 1857 সালে উনার একটা খটকা লাগছে, এই জন্য এটা নিয়ে উনি কাজ করতে আগ্রহী হয়েছে। এবং 1858 সালে উনি
34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করে। 34 প্রকার মটরশুঁটি। এখন ভাইয়া বলবা ভাইয়া 34 প্রকার মটরশুঁটি বলতে মানে উনি যে মটরশুঁটিগুলো নিয়ে কাজ করেন এগুলার এক একটার বৈশিষ্ট্য এক এক রকম ছিল। ধরো উনি এমন একটা মটরশুঁটি নিয়ে এক প্রকার মটরশুঁটি নিলেন যেটা লম্বা ছিল, আরেক প্রকার মটরশুঁটি নিলেন যেটা খাটো ছিল, আরেক প্রকার মটরশুঁটি ছিল যেটার ফুল ছিল লাল, আরেক প্রকার মটরশুঁটি যেটা ফুল ছিল বেগুনি, আরেক প্রকার মটরশুঁটি যেটার ফুল ছিল গোলাপি। এইভাবে উনি 34 প্রকার মটরশুঁটি নিয়েছেন গবেষণা করার স্বার্থে। এবং সারপ্রাইজিংলি কি জানো, উনি 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করছে, কিন্তু উনি মূলত 7 প্রকার মটরশুঁটি নিয়েই তার ফলাফল শেষ করছে। পরে পত্তিতে বাদ দিতে দিতে উনি 7 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছে। মানে শুরু করছে প্রথমে 34 প্রকার মটরশুঁটি নিয়ে, তারপর কিছু মটরশুঁটি বাদ দিয়ে উনি সবার লাস্টে 7 ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করছেন। এই 7 ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে মটরশুঁটিগুলো তিনি কাজ করছিলেন এগুলো ছিল একদম পিওর, খাঁটি, যেটাকে শুদ্ধ বাংলায় বলে খাঁটি, ইংরেজিতে বললে পিওর, বা আরেকটু সুন্দর করে যদি বলি শুদ্ধ, আরেকটু সুন্দর করে যদি শুদ্ধ, একদম পিওর ছিল। এখন ভাই পিওর বলতে কি বোঝাচ্ছেন? সেটা হচ্ছে ধরে নাও একটা মটরশুঁটির বৈশিষ্ট্য লম্বা, একটা মটরশুঁটি বেশি লম্বা, ধরে নাও আমি তোমাকে 7 প্রকার কেন নিছে, কেন 34 প্রকার থেকে বাকিগুলো বাদ দিছে এগুলো ইমাজিন করাচ্ছি। কেন 7 প্রকার নিছে এটা আমি বুঝাচ্ছি। কারণ উনি যে 7 প্রকারগুলো নিছেন অ্যাকচুয়ালি এগুলো ছিল খাঁটি বা শুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত। এই লাইনটা শব্দ আমি বুঝাচ্ছি, এগুলা কেউ বই পড়লে কখনো তুমি ফিল করবা না। বই যখন পড়বা না তুমি তো বাংলা অনেকে গল্প পড়তেছো, গল্পের মতো রিডিং করে চলো, কিন্তু কখনো এগুলো তোমার ব্রেইনে নাড়া দেবে না। এগুলোর মিনিংটা কি? খাঁটি শুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত ছিল, বাকিগুলো বাদ দিছে এই জন্য কারণ এগুলো খাঁটি ছিল না। এখন ভাইয়া খাঁটি শুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত মানে কি বুঝাইতে চাচ্ছেন এটা আমি বুঝাচ্ছি। ধরে নাও 7 প্রকারের মধ্যে 7 ধরনের মধ্যে একটা ছিল আকারের ভিত্তিতে, ধরে না একটা ছিল আকারের ভিত্তিতে, ধরে একটা মটরশুঁটি লম্বা ছিল আর একটা ছিল খাটো। উনি যখন এই দুইটার মধ্যে মিলন ঘটাবে, মিলন মানে ক্রস, তখন উনাকে অবশ্যই লম্বা পাইতে হবে বা খাটো পাইতে হবে, যে কোনো একটা পাইতে হবে। হয় লম্বা হইতে হবে নাহলে খাটো। মানে যে বাচ্চাগুলো পাবো, সাপোজ এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, এদের মধ্যে যখন ক্রস করাবো বাচ্চা হয় লম্বা হবে না হলে খাটো হবে। কিন্তু এরকম হইতে পারবে না যে লম্বা ও খাটোর মাঝামাঝি, লম্বা ও খাটোর মাঝামাঝি এরকম হইতে পারবে না, লম্বা ও খাটোর মাঝামাঝি। এটা হচ্ছে রাইট উনার গবেষণার জন্য, এটা হচ্ছে রং। বিকজ তুমি চিন্তা করো যদি লম্বা ও খাটোর মাঝামাঝি হয় তাহলে তুমি কিন্তু গবেষণাটা করতে পারবে না। কারণ লম্বা ও খাটোর মাঝামাঝি আমি কিভাবে বুঝবো যে আমি যেগুলো নিয়ে কাজ করছিলাম সেটা বেশিরভাগই ছিল লম্বা, কিছু ছিল কম। কিন্তু এখানে যদি লম্বা ও খাটোর মাঝামাঝি চলে আসে, এটা আসলে ওনার একটা চালাকি বলতে পারো, ওনার গবেষণাটাকে পারফেক্ট দেখানোর একটা চালাকি। উনি এমনভাবে 34 থেকে কয়টা বাদ দিছে, 34 থেকে 7 গেলে কত, 23 না কতবারে বিরক্তিও বলে গেছি মনে হয়, 27টা বাদ দিয়ে দিছে। কেন? 27টা রেজাল্ট নিলে এগুলো আসবে, এরকম মিশ্রণ আসতো। তোমরা ওই মেন্ডেলের ব্যতিক্রম পড়ছো না, পড়বা, সরি হয়তো অনেকেই পড়ছো, মেন্ডেলের যে ব্যতিক্রম যখন পড়বা তখন দেখবা এরকম মাঝামাঝি হবে কিছু। এই জন্য উনি চালাকির জন্য এমনভাবে 7টা নিছে যাতে হয় লম্বা আসুক বা বাইকটা আসুক, কিন্তু কখনো দুইটার মাঝামাঝি আসা যাবে না, তাহলে আমার গবেষণা গেছে। এটাই হচ্ছে মূলত খাঁটি নেওয়ার একটা কারণ। এভাবে উনি বাছাই করে 7টা, পরিশেষে 7 ধরনের 7 প্রকার মটরশুঁটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যেটা তার গবেষণাতে হেল্প করছে। ওই 7 ধরনের বৈশিষ্ট্যের কথা ভাইয়া তোমাদেরকে একটু বলবো, তোমরা একটু লিখে ফেলো। উনি অ্যাকচুয়ালি কিভাবে 7 ধরনের প্রকার মটরশুঁটি শনাক্ত করছে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা নোট করবা।
এই দেখো ওনার যে 7 প্রকার যে বৈশিষ্ট্যগুলা ওগুলা কি কি ছিল আমি বলতেছি। দেখো বইয়ে আছে বীজ, তারপর হচ্ছে ফুল, বীজ নিয়ে কাজ করছে, মটরশুঁটি ফুল নিয়ে কাজ করছে, তারপর খোসা নিয়ে কাজ করছে, তারপর কাণ্ড নিয়ে কাজ করছে। একটু মনোযোগ দিবা, আমি 7 ধরনের দেখাচ্ছি, 7 ধরনের দেখাচ্ছি তোমাদেরকে। এই বীজের মধ্যে একটু খেয়াল করবা, বীজের মধ্যে একটা হচ্ছে আকার নিয়ে, আর একটা হচ্ছে তোমরা জানো বীজের বীজপত্র দুইটা, আর একটা হচ্ছে বীজপত্র নিয়ে। বীজের বীজপত্র তো চিনো, এমন একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, একটা আকার নিয়ে একটা বীজপত্র নিয়ে। ফুলের মধ্যে শুধু একটাই ছিল, একটা নিয়েই উনি কাজ করছে, সেটা হচ্ছে ফুলের কালারটা, বর্ণ নিয়ে। খোসার মধ্যে উনি দুইটা নিয়ে কাজ করছেন, একটা হচ্ছে খোসার আকার, আর একটা হচ্ছে খোসার বর্ণ। কাণ্ড নিয়ে দুইটা ভিত্তি নিয়ে আলোচনা করছেন, একটা ছিল কাণ্ডে ফুলের অবস্থান, লিখো আমার সাথে সাথে, একটা ছিল কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডে ফুলের অবস্থান, আরেকটা ছিল কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে। হিসাব করো কয়টা দেখো, আমি তোমাকে হিসাব করে দেখাচ্ছি। এই দেখো 1 2 3 4 5 6 7, বলছি না 7 প্রকার। দ্যাট মিনস ইউনি এরকম 7 প্রকার শনাক্ত করে করে 7 ধরনের জিনিস করলো। এখন আকারের মধ্যে কিছু বীজের কালার ছিল, কিছু বীজ ছিল গোল, এটা আমি লাল কালার দিয়ে লিখি, কিছু বীজ ছিল গোল, কিছু বীজ ছিল কুঞ্চিত। কুঞ্চিত মানে বুঝো, মানে গোল না, অ্যাব্রো থ্যাব্রো। কুঞ্চিত মানে গোল না, অ্যাব্রো থ্যাব্রো। হয় ওনার আইডিয়া মতো হয় গোল হবে, নাহলে কুঞ্চিত হবে, যে কোনো একটা হইতে হবে। এটা দুইটার মাঝামাঝি হওয়া যাবে না, তাহলে উনার গবেষণাটা ঠিক হবে না, বা উনি জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে না। হয় গোল হবে, নাহলে কুঞ্চিত হবে, কিন্তু দোনোটার মাঝামাঝি হওয়া যাবে না, এই জন্য এটা সিলেক্ট করছে। তারপর বীজপত্র দেখো, একটা ছিল হলুদ, একটা ছিল সবুজ। কখনো এই দুইটা কালার হয়ে মানে হয় হলুদ হইতে হবে, নাহলে সবুজ হইতে হবে, এই দুইটার মাঝামাঝি কোনো কালার হওয়া যাবে না। তারপর দেখো তারপর হচ্ছে ফুলের বর্ণ যদি বলি, সাদা ছিল, সাদা ফুল নিয়েছিল, আরেকটা নিয়েছিল বেগুনি ফুল। তারপর খোসার আকার যদি বলি, খোসার আকার একটা ছিল আকার মসৃণ, একটা ছিল খাস যুক্ত। তারপর বর্ণ যদি বলি, বর্ণ হচ্ছে একটা ছিল হলুদ, আর একটা ছিল সবুজ, সেম। কাণ্ডে ফুলের অবস্থান নিয়ে যদি আলোচনা করি, একটাতে ছিল কাক্ষিক, আর একটাতে ছিল শীর্ষ। আর দৈর্ঘ্য নিয়ে যদি বলি, ওই যে লম্বা, একটা ছিল খাটো। এটা খুবই কমন, লম্বা খাটো খুবই কমন। তাহলে হিসাব করো কয় প্রকার হয়েছে, 1 2 3 7 প্রকার। এখানে বৈশিষ্ট্য কয় জোড়া আছে দেখো, এটা 1 জোড়া বৈশিষ্ট্য, এটা 1 জোড়া বৈশিষ্ট্য, 1 জোড়া বৈশিষ্ট্য, 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া, কয় জোড়া? তার মানে মেন্ডেল অ্যাকচুয়ালি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এটা লিখো, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। দেখতে পারছো? মেন্ডেল অ্যাকচুয়ালি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। কেন বিপরীত বলতেছেন? গোল আর কুঞ্চিত একে অপরের বিপরীত, হলুদ আর সবুজ একে অপরের বিপরীত, সাদা বেগুনি একে অপরের বিপরীত, মসৃণ খাদ্যতে একে অপরের বিপরীত, হলুদ সবুজ একে অপরের বিপরীত, কাক্ষিক শীর্ষ একে অপরের বিপরীত, লম্বা খাটো একে অপরের বিপরীত। তাহলে এগুলো হচ্ছে 1 জোড়া 1 জোড়া। তাহলে টোটাল কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। আর এখানে কয় ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করছে? 7 ধরনের ভিন্ন ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করছে।
এই জন্যই মেন্ডেল সফল হয়েছে, কারণ এগুলো সব পিওর ছিল, এগুলো সব কি ছিল, একদম খাঁটি ছিল। খাঁটি বলতে কি বুঝাতে যাচ্ছে, হয় রেজাল্ট গোল আসতো নাহলে কুঞ্চিত আসতো, হয় হলুদ আসতো নাহলে সবুজ আসতো, কখনো গোল আর কুঞ্চিতর মাঝামাঝি কোনো কালার আকার আসতো না, কখনো হলুদ আর সবুজের মাঝামাঝি কোনো কালার আসতো না। এটা যদি আসতো তাহলে মেন্ডেলের গবেষণাটা কিন্তু ফেল করতো, মেন্ডেলের গবেষণাটা কিন্তু ফেল করতো। এই জন্য উনি এগুলো চুজ করছে, চালা গেছে, এই জন্য উনি এগুলো চুজ করছে যাতে ওনার রেজাল্টটা ঠিক মতো আসে। সো মেন্ডেল এই জন্যই সফল হয়েছে এগুলা চুজ করার জন্য। কয় জোড়া, এটা পরীক্ষায় আসবে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করছিল। পরীক্ষায় আসবে কয় জোড়া, আনসার হবে 7 জোড়া। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আসো, মেন্ডেল তো এবার শনাক্ত করে ফেলছে, এবার মেন্ডেলের আরেকটা কাজ থাকবে যে ভাইয়া ফলাফল। কারণ তুমি যতই গবেষণা করো, তুমি যদি ফলাফলটা দেখাতে না পারো, আলটিমেটলি তোমার রেজাল্টটাকে কেউ, মানে তোমার গবেষণাটাকে কেউ সার্টিফাই করবে না। সাপোজ তুমি তো এটা শনাক্ত না করছো, এখন তোমাকে তো রেজাল্ট দেখাইতে হবে। তো এখন আমরা যদি রেজাল্ট দেখি মেন্ডেল অ্যাকচুয়ালি কী করছিল, মেন্ডেল কী করছিল দেখো, যে মেন্ডেল কী করছিল দেখো, মেন্ডেল দেখো, এটা আমি পড়াচ্ছি। দেখো মেন্ডেল কী করছিল, মেন্ডেল একটা লম্বা উদ্ভিদ নিছে, এটা পুরুষ, ধরে নাও এটা পুরুষ, আর একটা খাটো মটরশুঁটি উদ্ভিদ নিছে। মেন্ডেল একটা লম্বা মটরশুঁটি উদ্ভিদ নিছে, একটা খাটো মটরশুঁটি উদ্ভিদ নিছে। মেন্ডেল একটা লম্বা মটরশুঁটি উদ্ভিদ নিছে, একটা খাটো মটরশুঁটি উদ্ভিদ নিছে, নিয়ে এবার এদের মধ্যে ক্রস ঘটাইছে। ক্রস মানে কি জানো, ধরো এটা যদি ছেলে হয়, এটার পরাগরেণুটা, এটা যদি মেয়ে হয়, এটার গর্ভমুণ্ডে কি করে দিবে, প্রতিস্থাপন করে দিবে, তাহলে তাদের মধ্যে একটু নিষেক হয়ে যাবে। এখন নিষেক হওয়ার পর কি তৈরি হয় বলতো, এদের মধ্যে ক্রসের নিষেক তৈরি হওয়ার পর কি তৈরি হয়, বাচ্চা তৈরি হয় না, বংশধর তৈরি হয় না। তো যে বংশধরটা তৈরি হয় এটাকে আমরা নাম দিতে পারি প্রথম বংশধর, যেহেতু এটাই প্রথম বংশধর হবে স্বাভাবিক। ইংরেজিতে বলে এটাকে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, ইংরেজিতে এটাকে বলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, বা সংক্ষেপে বলে ফিলিয়াল থেকে আসবে সংক্ষেপে এফ, ফিলিয়াল থেকে আসবে এফ, ফিলিয়াল থেকে আসবে এফ, দেখো ফিলিয়াল থেকে এফ, আর 1 থেকে আসবে 1, F1। আর যেহেতু এটা একটা বংশধর তাই এটাকে বলা হয় জনু, তো এটাকে বলা হয় F1 জনু। তাহলে F1 জনুতে যে বাচ্চাগুলো হবে, সারপ্রাইজিংলি মেন্ডেল দেখছে সবগুলো লম্বা, সবগুলো। ধরো 4টা বাচ্চা তৈরি হয়েছে, ধরে নাও লম্বা একটা উদ্ভিদের সাথে খাটো উদ্ভিদের ক্রস করে মেন্ডেল দেখলো সবগুলা উদ্ভিদই লম্বা হয়েছে, একটাও খাটো পাওয়া যায় নাই, একটাও খাটো পাওয়া যায় নাই ফার্স্ট জেনারেশনে। মেন্ডেল এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলো, ওয়াই, ওয়াই সব লম্বা, লিখো ওয়াই সব লম্বা, ওয়াই সব লম্বা। মেন্ডেল তুমিও চিন্তা করবা, আমিও চিন্তা করবো, ওয়াই সব লম্বা। কিরে ভাই, খাটো কি দোষ করলো, বাইটটা কি দোষ করলো, লম্বা কেন হচ্ছে সবগুলা। এইবার উনি চিন্তা করতে লাগলেন, আচ্ছা দেখি তো এবার এই F1 জনুদের সাথে যদি ক্রস করাই, মানে F1 জনুতে যে লম্বাগুলা পাইছি তাদের মধ্যে যদি এবার ক্রস করাই, তাহলে আমি খাটো পাই কিনা। কারণ লম্বার খাটোর মধ্যে করে তো প্রথম জেনারেশনে তো আমি কিছুই পাইনি, এবার এদের সাথে করে একটা দ্বিতীয় জেনারেশন তৈরি করি। মানে বুঝতে পারছো, একটা লম্বা নিব আরেকটা লম্বা নিব, দোনোটাই লম্বা নিব, লম্বা নিয়ে ক্রস করাবো, ক্রস করে দ্বিতীয় জেনারেশন বের করব। আচ্ছা তার আগে বলি, এই লম্বা আর এই খাটো এগুলোকে আমি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে পারি কিনা, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে পারি কিনা, দেখি তোমরা কমেন্টে জানাও। ভাইয়া এই লম্বা এবং খাটোকে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে পারি কিনা, দেখো কিভাবে বলতেছি। লম্বা খাটো বিপরীত না, বিপরীত। কয় জোড়া হিসাব করো, 1 2, এক জোড়া না, তাই এই দুইটা এভাবে নিলে এটাকে বলবা এক জোড়া বিপরীত। বলা যায় কিনা, এক জোড়া বলা যায় না, 1 2, তাহলে 2 না, জোড়া না, তাহলে এক জোড়া বিপরীত না, এটা লম্বা এটা খাটো, তো এগুলাকে বলা হয় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য।
এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এবং মনে রাখবা এগুলো ছিল কি খাঁটি, এগুলো কি ছিল, এটাকে বলে খাঁটি। আমি বলছিলাম কিন্তু খাঁটির কথা, খাঁটি বা শুদ্ধ লক্ষণযুক্ত, বা শুদ্ধ লক্ষণযুক্ত লম্বা, এটাও যেরকম খাঁটি হবে এটাও কিন্তু কি হবে, খাঁটি হবে। খাঁটি নিতে হবে, কারণ খাঁটি না নিলে কিন্তু সমস্যা, মেন্ডেলের এক্সপেরিমেন্টটা সফল হবে না। তাই মেন্ডেল খাঁটি নিত, খাঁটি নিয়ে তারপর ক্রস করাইতো। এখন বলো খাঁটি নিয়ে ক্রস করানোর পর এই যে এগুলা কি খাঁটি থাকবে, এগুলা কি খাঁটি থাকবে না, এগুলা হয়ে যাবে সংকর। এগুলাকে কি বলে, সংকর। আচ্ছা সংকর কখন বলে মনে আছে তোমাদের? দুইটা বিপরীত জিনিসের মধ্যে যখন ক্রস করাবা না তখন ওইটা হয়ে যায় সংকর। তোমরা সংকর গরু পড়ছো না? সংকর গরু, সংকর গরু বলতে এক প্রজাতির গরু সাথে আরেক প্রজাতির গরুর মিলন ঘটাইয়ে একটা সংকর গরু তৈরি করা হয়। বা তোমরা এটা পড়ছো কিনা জানি না, বাঘ এবং সিংহর মধ্যে, বাঘ এবং সিংহর সাথে ক্রস করাই তৈরি করছে লাইগার, তৈরি করছে লাইগার। এই লাইগারকে আমরা সংকর বলি। কেন সংকর? কারণ বাঘ আলাদা একটা প্রজাতি, সিংহ আলাদা একটা প্রজাতি, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যখন তুমি ক্রস করাবা তখন এটা হয়ে যায় সংকর, তখন এটা হয়ে যায় কি সংকর। দেখো দুইটা বিপরীত বৈশিষ্ট্যের সাথে যখন ক্রস করাবা যেটা পাবা সেটা কিন্তু সংকরই হবে, যেটা পাবা বংশধর যেটা পাবা সেটা সংকরই হবে। তাই এগুলো সংকর আর এগুলাকে খাঁটি বলা হচ্ছে, কারণ মেন্ডেল খাঁটি জিনিস নিয়ে ক্রস করাবে, আর খাঁটি জিনিস নিয়ে ক্রস করানোর পর দুইটা বিপরীত হওয়াতে যেটা পাবা সেটা হচ্ছে সংকর, সেটা হচ্ছে কি সংকর। আচ্ছা এবার মেন্ডেল চিন্তা করলো ওয়াই সব লম্বা, এটা চিন্তা করতে থাকলো। তারপর এবার চিন্তা করলো এবার এই লম্বাদের সাথে ক্রস করাই, মানে সেকেন্ড জেনারেশন বাইক, এটা তো ফার্স্ট জেনারেশন। তাহলে এখানে আমি জাস্ট একটা কি দিব, এখানে কি হয়ে যাবে দেখো তো ঘটনাটা, এক জোড়া, হ্যাঁ এখানে কি হয়ে যাবে ঘটনাটা দেখো তো, বিপরীত। দেখো এখানে ঘটনাটা কি হয়ে যাবে দেখো তো, দোনোটা লম্বা নিতে হবে, তবে দোনোটা যে লম্বা নিচ্ছে এগুলো কি খাঁটি না, দোনোটাই সংকর। কারণ এই দেখো এখানে সব সংকর, এই সংকর, এখানে এটা কি খাঁটি হবে না, এটাও কি হবে সংকর, কারণ এগুলো তো সব সংকর। তো সংকরের মধ্যে যখন ক্রস করাবা, সংকরের মধ্যে যখন ক্রস করাবা তখন এটাকে বলতে হবে F2 জনু বা দ্বিতীয় বংশধর। এখন এরকম দ্বিতীয় বংশধর যখন পাওয়া গেল তখন সারপ্রাইজিংলি ল্যান্ডেল দেখলো 787টা তার এক্সপেরিমেন্ট অনুযায়ী লম্বা আসছে এবং 277টা খাটো আসছে। এইবারে দেখো খাটো পাওয়া গেছে। প্রথম জেনারেশনে কোনো খাটো পাওয়া যায় নাই, কিন্তু যখন দ্বিতীয় জেনারেশন পাওয়া গেছে করা হয়েছে তখন কিন্তু খাটো পাওয়া গেছে, যদিও লম্বার তুলনায় অনেক কম। তো মেন্ডেল এটাকে যখন রেশিও করছে, রেশিওটা হয়ে দাঁড়াইছে 3:1। তোমরা এটাও রেশিও করে দেখো, 787কে 277 রেশিও করে প্রায় দেখবা, প্রায় পুরোপুরি না মিললেও এটাকে বলা হয় প্রায় 3:1 অনুপাত ফলো করে। তাহলে মেন্ডেল একটা রেজাল্ট দেখাইছে, যেটা হচ্ছে তার গবেষণা অনুযায়ী প্রথম জেনারেশনে কখনোই খাটো পাওয়া যায় না, কিন্তু প্রথম জেনারেশনের বংশধরের সাথে যদি আমরা ক্রস করাই তাহলে খাটোটা ফিরে আসে, খাটোটা ফিরে আসে, কিন্তু আদৌ সেটা লম্বার তুলনায় অনেক কম। তাই রেজাল্ট সবসময় হয় লম্বা 3টা খাটো 1টা, মানে প্রতি 4টার মধ্যে 3টা হয় লম্বা, 1টা হয় খাটো, তাও কখন দ্বিতীয় জেনারেশনে। এইবার মেন্ডেল তো চিন্তা করতে লাগলো আরে এটা কারণটা কি, প্রথম জেনারেশনে কেন লম্বা হয় নাই, প্রথম জেনারেশনে কেন খাটো হয় নাই, কেন খাটো হয় নাই, দ্বিতীয় জেনারেশনে আবার খাটোটা চলে আসছে কেন, এবার চিন্তা করতে থাকলো। কিন্তু উনি এগুলোর উত্তর দিয়ে দিতে পারেন নাই। তাই উনি যেহেতু উত্তর জানে না, তাই উনি বলছে কোনো কিছু একটা আছে যেটা এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে। উনি জাস্ট এই কথাটাই বলছে। দেখো আমি এখন মেন্ডেলের জমানায় আছি, উনি চিন্তা করছে কিছু বাই করতে পারতেছে না, তুমি চিন্তা আচ্ছা ঠিক আছে যেহেতু আমি পারতেছি না, তুমি কোনো কিছু একটা আছে যেটা এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে। ওই কোনো কিছু একটাকে উনি নাম দিচ্ছে ফ্যাক্টর। ওই কোনো কিছু একটাকে উনি কি নাম দিছে, ফ্যাক্টর।
দেখবা আমরা যখন অ্যাকচুয়াল রিজনটা জানি না, তখন আমরা বলি কোনো একটা ফ্যাক্টর আছে, এভাবে বলে। দেখবা যখন কোনো কিছু জানি না তখন মানুষ এইভাবে এই ওয়ার্ডটা ইউজ করে, যে যখন আমরা কোনো কিছু জানি না কিন্তু জানি যে কোনো একটা কিছু এটার পিছনে আছে, তখন এটার নাম বলি আমরা ফ্যাক্টর। ম্যান্ডেলও ওটাকে কি বলতো? ফ্যাক্টর। কিন্তু ভাই পরবর্তীতে এই ফ্যাক্টরটাকে আমরা নাম দিছি জিন নামে। অ্যাকচুয়ালি এইগুলা কে নিয়ন্ত্রণ করে? জিন, যেটা আমি বলছি জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্রথমের দিকে আমি তোমাদেরকে বলছি এই যে লম্বা হচ্ছে, লম্বা হওয়ার কারণটাই হচ্ছে জিন, কারণ জিন প্রকাশ পাচ্ছে। এই যে খাটোটা আবার ফিরে আসছে, তারও কারণটা হচ্ছে জিন। ম্যান্ডেল ওটাকে ফ্যাক্টর বলতো, মানে জিন কথাটা ম্যান্ডেল বলতে পারেননি, পরবর্তীতে এটা নাম দিছে জিন। কে নামকরণ করে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিখো, জিন নামকরণ করা হচ্ছে জোহানসেন। জোহানসেন নামকরণ করে 1909 সালে। জোহানসেন নামকরণ, 9 না, এটা হবে 5। আচ্ছা 9। আচ্ছা এর আগেরটা যদি 1909 লিখি ওইটা হবে 5, বাট এটা 1909 হবে। এর আগেরটা বলতে জেনেটিক্স নামকরণ করেন, আমি কি 1909 লিখছিলাম? দেখিও তো, যদি ওইটা 1909 লিখি ওইটা ভুল, ওইটা 1905 হবে। তাহলে জিন, ম্যান্ডেল বলতো এটাকে কি? ফ্যাক্টর। এটাকে কে বলতো? যে ম্যান্ডেল বলতো ফ্যাক্টর, আর জোহানসেন পরবর্তীতে এটার নাম দেন জিন। 1909 সালে এটা পরীক্ষায় আসতে পারে। তো ম্যান্ডেল একটা খুব সুন্দর আবিষ্কার দেখছো, এগুলা সে তার বাগানে করতো, গির্জার বাগানে সে এগুলা করতো, ঠিক আছে? এগুলা সে কি করতো? গির্জার বাগানে করতো। তো এগুলো একটু মাথায় রাখবা। এখন দেখো, আমি বলছিলাম না এটাকে বলা, এই ক্রসটা কাদের মধ্যে করা হয়েছে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে করা হয়েছে। এক জোড়া কেমনে বুঝলাম? ভাইয়া এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হইলো? 2টা। তো 2টা হইলে এক জোড়া। বিপরীত কেন? এটা লম্বা, এটা বাইটটা। এটাকে আমি আগের মতো দেখাচ্ছি আর কি, আগের মতো দেখাচ্ছি। ওইটা খাটো ছিল আর কি। তাহলে এক জোড়া মানে আমি আগের মতো দেখাই। হ্যাঁ, এখানে আমি আগের মতো আবার দেখাচ্ছি, আমি আগের মতো আবার দেখাচ্ছি। এই যে লম্বা, এই যে খাটো, দুটোটা বিপরীত না, তাই এক জোড়া। মনে রাখবে এটাকে ইংরেজি নামও জানতে হবে। এক মানে কি? মনো। আর এটা হচ্ছে ক্রস মানে সংকরায়ন, তাহলে এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন, মানে হাইব্রিড। মনো হাইব্রিড, মনো হাইব্রিড ক্রস, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মনো হাইব্রিড ক্রস, বা আরেকটা ভাষায় বলে এক লক্ষণ সংকরায়ন। এক লক্ষণ সংকরায়ন, এটাকে কি বলে? মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন। মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন। তাহলে মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন মানে কি? যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কি হবে? ক্রস হবে, মানে সংকরায়ন হবে, ওটাকেই বলা হয় মনো হাইব্রিড ক্রস। আচ্ছা, মেন্ডেল আবার চিন্তা করলেন আমি এক জোড়া নিব না, এবার আমি 2 জোড়া নিব। দেখো মেন্ডেল কত গবেষণা করছে। মেন্ডেল কি এমনি এমনি সফল হয়েছে বলে মনে করো? মেন্ডেল কি এমনি এমনি জেনেটিক্সের জনক বলা হয় মনে করো? না, মেন্ডেল অনেক গবেষণা করছে, অনেক ইয়া করছে। সেটা হচ্ছে উনি এবার 2 জোড়া নিছে। 2 জোড়া বলতে দেখো মানে এক জোড়া না নিয়ে 2 জোড়া নিয়ে রেজাল্টটা দেখার চেষ্টা করছে আর কি। 2 জোড়ার মধ্যে উনি ধরো একটা মটরশুঁটির বীজের কালার ছিল হলুদ এবং বীজের আকার ছিল গোল। একটা মটরশুঁটির, এটা অবশ্যই খাঁটি নিতে হবে, আমি বারবার বলছি মেন্ডেল সবসময় খাঁটি নিছে, একটা হলুদ গোল, আরেকটা বীজের কালার হচ্ছে সবুজ মটরশুঁটির এবং বীজের আকার হচ্ছে কুঞ্চিত। অবশ্যই খাঁটি নিতে হবে, মনে রাখবা মেন্ডেল সবসময় খাঁটি নিয়ে কাজ করছে। এদের মধ্যে যখন ক্রস করাইছে F1 জনুতে আবার আগের রেজাল্ট পেয়েছে, মানে হলুদ গোল হয়েছে সব হলুদ। দেখছো মেন্ডেল কেন এটা করছে? ওই আগের রেজাল্টটা আসে কিনা সেটা দেখার জন্য। সবগুলো হলুদ গোল হয়েছে কিন্তু সবুজ কুঞ্চিত হয় নাই, সবুজ কুঞ্চিত হয় নাই, সবগুলো হলুদ গোল আগের মতো। অবশ্যই এগুলোকে আমরা বলবো সংকর, কারণ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয়েছে। এখন খেয়াল করি এখানে কয় জোড়া দেখো,
আমি বলতে পারি না এটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হইছে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করছে না। দেখো তো দুই জোড়া হয়েছে কিনা দেখো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? দুই জোড়া। দেখছ? তো এটাকে ইংরেজিতে বলে দুই মানে ডাই, ডাই হাইব্রিড ক্রস, বা বাংলায় বলে দ্বি লক্ষণ সংকরায়ন, দ্বি লক্ষণ সংকরায়ন। সবগুলো হলুদ গোল হয়েছে। আবার আগের মতো এবার এদের সাথে ক্রস করানোর চিন্তা ভাবনা করলেন, মানে এবার একটা হলুদ গোল নিলেন, মানে দোনোটাই হলুদ গোল নিলেন, একটা শঙ্কর হলুদ গোল নিলেন, এখান থেকে দুইটা বাচ্চা নিলেন, একটা শঙ্কর হলুদ গোল হলুদ আর একটা শঙ্কর হলুদ গোল, এই দোনোটা আবার আগের মতো দেখছো নিয়ে সেকেন্ড জেনারেশন বাইর করার চেষ্টা করতেছেন। তাহলে এদের মধ্যে ক্রস করালে সেকেন্ড জেনারেশন বাইর করবা, এবং সেকেন্ড জেনারেশনের মধ্যে আমি বলছি যদি হলুদ গোলটা এখানে পাওয়া যাওয়া নেই, তবে সবুজ কুঞ্চিতটা এখানে সেকেন্ড জেনারেশনে পাওয়া যাবে, যেটা আগের মতো। যেখানে খাটো পাওয়া যেত না বিদায় সেকেন্ড জেনারেশনে খাটো পাওয়া গেছিল, ঠিক সেমভাবে এখানে যেহেতু সবুজ কুঞ্চিত পাওয়া যাচ্ছে না, ফার্স্ট জেনারেশনে সেকেন্ড জেনারেশনে পাওয়া যাবে। তো দেখো আমি একটু বলছি, উনি এরকম একটা রেশিও পাইছেন 9:3:1 এরকম একটা রেশিও পাইছে। মানে কি 9টা হচ্ছে হলুদ গোল, 9টা হচ্ছে হলুদ গোল, হলুদ গোল, 3টা হচ্ছে হলুদ কুঞ্চিত। দেখো 3টা হচ্ছে এই হলুদ, এই কুঞ্চিত, 3টা হচ্ছে এই তিনটা হচ্ছে সবুজ গোল। এই দেখো সবুজ এই গোল, আর শুধুমাত্র একটা, ওই একটা হচ্ছে সবুজ কুঞ্চিত। মানে দেখো এখানে যেটা প্রকাশ পায় নাই ফার্স্ট জেনারেশনে সবুজ কুঞ্চিতটা প্রকাশ পায় নাই, কিন্তু দেখো সেকেন্ড জেনারেশনে সবুজ কুঞ্চিতটা পাওয়া গেছে। সেম রেজাল্ট আগের মতো, যেখানে এক জোড়া নিয়েও দেখছে, যেটা এখানে প্রকাশ পায়নি সেটা এখানে প্রকাশ পাইছে, এখানেও দুই জোড়া নিয়েও দেখতেছে, যেটা এখানে প্রকাশ পায়নি সেটা এখানে নিয়েই প্রকাশ পাইছে। সেম রেজাল্ট। তুমি যখন দুই জোড়া নিয়ে করবা তখন রেশিও হবে এরকম, এটা পরবর্তীতে মেন্ডেলের দ্বিতীয় সূত্র হয়ে যায়। আর তুমি যখন এক জোড়া নিয়ে করবা তখন রেশিও হয় 3:1, যেটা মেন্ডেলের প্রথম সূত্র হয়ে যায়। এই কত সুন্দর একটা পরীক্ষা, কত সুন্দর একটা আবিষ্কার। এইবার এই ফলাফলগুলো উনি পাবলিশ করছে। তোমরা জানো কখনো যদি গবেষণা করতে হয়, গবেষণা করার পর একটা পাবলিকেশনের দরকার পড়ে। তোমরা জানো কিনা জানি না, হয়তো জানবা, গবেষণার ফলাফল নেওয়ার জন্য পাবলিকেশন করতে হয়। পাবলিকেশন না করলে কেউ তোমাকে স্বীকৃতি দিবে না। আগে দেখবে তুমি আসলে এটা কোনো জার্নালে পাবলিকেশন করছো কিনা। তো মেন্ডেল এটা তখনকার একটা অস্ট্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ আছে, একটা রিসার্চ সেন্টার আছে, আমি নাম বলি, কত সালে, সেটা 1866 সালে। মেন্ডেল তো গবেষণা শুরু করছে 1857 থেকে 64 সালে, দেখো কত বছর গবেষণা করছে। সেটা হচ্ছে ব্রুন, অস্ট্রিয়ার রাজধানী মেবি ব্রুন অস্ট্রিয়ার রাজধানী মেবি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে, এই হিস্ট্রি সোসাইটিতে তার এই গবেষণাগুলো পাবলিশ করে 1864 সালে। এখানে তার এই যে গবেষণাগুলো সে পাইছে রেজাল্ট সহ, সেগুলো পাবলিশ করে কোথায়? এখানে। এবং পাবলিশ করার পর খুব দুঃখজনক যে তার এই রেজাল্টকে তারা, বা তার এই গবেষণাকে তারা স্বীকৃতি দেয় নাই। খুব দুঃখজনক ব্যাপার যে মেন্ডেল, যে যাকে তোমরা জেনেটিক্সের জনক বলতেছ, এই জেনেটিক্সের জনকটাকেই অবহেলিত করা হয়েছিল। মানে তার এই রেজাল্টটাকে বা এই আবিষ্কারটাকে তেমন উল্লেখযোগ্য না মনে করে এটাকে স্বীকৃতি দেয় নাই এরা, মানে এই ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। সো মেন্ডেল জীবিত থাকা পর্যন্ত কখনো জানতে পারে নাই যে সে জেনেটিক্সের জনক বা তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো উনি খুব দুঃখ নিয়ে 1884 সালে মারা যায়। 1884 সালের
24 জানুয়ারি 1884 সালের কত জানুয়ারি না 6 জানুয়ারি 6 জানুয়ারি 6 জানুয়ারি উনি মারা যান। উনি জীবিত থাকা পর্যন্ত জানতে পারেন যে আসলে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি মারা যায়, তার গবেষণাটা গেল জাহান্নামে, সেও নিজেকে জীবিত থাকা পর্যন্ত দেখতে পারল না। কিন্তু এইবার ঘটনা মোড় নেয়, সেটা হচ্ছে 1900 সালে, মানে ম্যান্ডেল মারা যাওয়ার 16 বছর পর 1900 সালে 3 দেশের 3জন ভিন্ন বিজ্ঞানী, 3 দেশের 3জন ভিন্ন বিজ্ঞানী, একজন হচ্ছে নেদারল্যান্ডের হিউগো ডে ব্রিস, নামগুলো একটু কঠিন, হিউগো এগুলা বিজ্ঞানীর নাম, ডে ব্রিস একজন বিজ্ঞানী 3 দেশের, এটা এক দেশের, আর এক দেশের হচ্ছে জার্মান কার্ল লরেন্স, আর একজন হচ্ছে তোমার অস্ট্রিয়ার, উনার দেশের, আর একজন হচ্ছে ম্যান্ডেলের দেশের, সেটা হচ্ছে অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী ছিল, বা কৃষি বিজ্ঞানী, উনার দেশের কৃষি বিজ্ঞানী এরিক চেমার্ক। এই 3জন বিজ্ঞানী গবেষণা করার সময় 3জন 3ভাবে গবেষণা করতেছিলেন, 3জন জেনেটিক্স নিয়ে 3ভাবে গবেষণা করার পর দেখলেন সারপ্রাইজিংলি তাদের 3 জনের গবেষণা মিলে যায়। দেখো ঘটনা মন নিচ্ছে, 3 দেশের 3জন ভিন্ন বিজ্ঞানী 3 দেশে 3ভাবে গবেষণা করেন, কারণ তখনকার সময় একটা প্রতিযোগিতা ছিল যে কে আগে গবেষণা করবে, এই জন্য 3 দেশে 3জন বিজ্ঞানী 3 আলাদাভাবে গবেষণা। এবং সারপ্রাইজিংলি যদি দেখো এদের প্রত্যেকের গবেষণা একে অপরের সাথে মিলে যায়। এখন এরা দাবি করতে পারে এরা জেনেটিক্স নামক একটা নতুন চ্যাপ্টার, নতুন ব্রাঞ্চ তৈরি করছে, কিন্তু খাইছে তো ধরা। এরা দেখতে পেলেন আসলে তারা যেটা দেখাইছে সেটা ম্যান্ডেল 1866 সালেই দেখাই দিছে। তাহলে এরা 1900 সালে যেটা দেখাইছে ম্যান্ডেল 1866 সালে সেটা আসলেই দেখাই দিছে। যদি এদের রেজাল্টকে স্বীকৃতি দিতে হয় তাহলে তোমার ম্যান্ডেলের রেজাল্টকে স্বীকৃতি দিতে হবে। এরপর এরা কি করলেন, আসলে এরা তাহলে আবিষ্কার করলেন না, ম্যান্ডেল তো সব আগেই আবিষ্কার করে ফেলছিল। এই জন্য তারা সম্মান দেখাইয়ে তারা 2টা সূত্র আবিষ্কার করছে। তারা সম্মান দেখাইছে, দেখো সম্মান দেখায় ম্যান্ডেল, কিন্তু এই যে ম্যান্ডেলের সূত্র পড়ো না, আসলে ম্যান্ডেলের সূত্রটা ম্যান্ডেল দেয় নাই। তারা কি করছেন, 2টা সূত্র আবিষ্কার করছেন এবং তারা সম্মান দেখাইয়ে ওই সূত্রটার নাম দিছে ম্যান্ডেল। তাহলে আমরা যে ম্যান্ডেলের 2টি সূত্র পড়ি ওটা অ্যাকচুয়ালি ম্যান্ডেল দেয় নাই, অ্যাকচুয়ালি সূত্রগুলো এরা দিছে এবং তারা সম্মান করে ম্যান্ডেলের নাম দিয়ে দিছে, এবং ম্যান্ডেলই অ্যাকচুয়ালি এই সূত্রগুলোর আবিষ্কারক। তাই এই জন্যই ম্যান্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়। ম্যান্ডেলকে জেনেটিক্সের কি বলা হয়, জনক বলা হয়। খুবই দেখো কি সুন্দর একটা হিস্ট্রি। এটা নিয়ে মনে হয় মুভি টুভি, আমি জানি না মুভি করছে কিনা, এটা নিয়ে যদি মুভি করা হয় তাহলে, আমরা তো সবাই জানে, অনেকেই জানে, বাট অনেকেই জানে বলতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নেয় তারা তো জানে না, ঠিক আছে, বাট এটা নিয়ে যদি একটা মুভি করানো হয় আমার মনে হয় অনেক হিট হবে, ঠিক আছে। সো বুঝতে পারছো এই ম্যান্ডেলের হিস্ট্রিটা যেরকম বেদনাদায়কও বটে সেরকম সুখকর আমাদের জন্য, বেদনাদায়ক ম্যান্ডেলের জন্য, বিকজ উনি জীবিত থাকা পর্যন্ত তার যে রেজাল্টগুলা সে যে পাবলিশ করছিল, তার রেজাল্টগুলো যে 1900 সালে স্বীকৃতি পেয়েছে সেটা দেখে যেতে পারেননি। উনি হয়তো দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হয়তো করে আবার হয়তো বাগানে ফিরে গেছে, আর তিনি দেখতে পারেন না যে আসলে আবিষ্কার করছে। এখন তোমরা বলো এই হিস্ট্রিটা তোমরা বুঝছো কিনা, ইন্টারেস্টিং কিনা, যে ম্যান্ডেলের আবিষ্কার, ম্যান্ডেলকে কেন জেনেটিক্সের জনক হয় এখন বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে বলো। তো ভাই একটু কমেন্ট চেক করি। বলো ম্যান্ডেলের হিস্ট্রি ইন্টারেস্টিং কিনা, একটা মুভি হওয়ার মতো কিনা। আমার তো মনে হয় একটা মুভি করা যায় ওনাকে নিয়ে।
হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো মুভি আমাকে দিয়ে বানাইতে, অস্কার পাবে। তো আমি কি বানালে অস্কার পাবো কি না? অস্কার যদি পাই তাহলে বানাবো। হ্যাঁ, অস্কার যদি পাই তাহলে অবশ্যই বানাবো। আচ্ছা, আগে তো বানাইতে হবে, তাহলে আমি অস্কার পাবো। আচ্ছা, মুভি বানানোর অনেক বাজেট, এত টাকা দিবে কি আমারে? ওকে, বিদেশি অ্যাক্টর নিতে হবে, কারণ বাংলাদেশি অ্যাক্টর পারবে না। তুমি যদি শাকিব খানকে দিয়ে ম্যান্ডেলের জায়গায় অভিনয় করাও, ধরো ম্যান্ডেল আমি বানাই দিলাম বাংলাদেশের শাকিব খানকে, শাকিব খান দ্য হিরো, ওকে আমি ম্যান্ডেল বানাই দিলাম, মানুষ তো হাসবে। হ্যাঁ, তো আমার নিতে হবে বিদেশি অ্যাক্টর, ক্যাপ্রিও। আমার মনে হয় ক্যাপ্রিও সুইট করে ভালো, লিওনার্দো দি ক্যাপ্রিও হয়তো সুইট করে ম্যান্ডেল, মেবি ক্যাপ্রিও। বা জোকারের যে ইয়াটা আছে, অ্যাক্টরটার নাম ভুলে গেছি, উনিও সুইট করে। তো এগুলো তো ভাই প্রচুর টাকা, ডলার লাগবে, ডলার, এত টাকা দিবে কি আমারে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আমরা অনেক কিছু শিখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব ম্যান্ডেল আসলে কেন এত কিছু থাকতে মোটরশুটি নিয়েই লেগেছিলেন, আমরা এটা দেখবো। তাহলে তুমি একটু জিনিস চিন্তা করো যে ম্যান্ডেল এত গাছ থাকতে কেন মোটরশুটি নিয়েই লাগিয়েছিল। ভাই, এত গাছ থাকতে তুমি মোটরশুটি নিয়েই কেন গবেষণা করছো, অন্য কিছু না কেন? এটার একটা কারণ আছে। আর এটা হচ্ছে ম্যান্ডেলের সাফল্যর কারণ। তারপর হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জেনেটিক্সের কিছু শব্দ জানতে হয়, যে শব্দগুলো জানলে তুমি ক্রস করতে পারবা। আজকে যে ক্রসটা দেখছো, এগুলো তো ম্যান্ডেল যেভাবে ক্রস করছে সেগুলো বলা, কিন্তু এই ক্রসগুলোকে আমরা লেখার মাধ্যমে কিভাবে দেখাবো সেটা জানতে হলে কিছু শব্দ আমাদেরকে শিখতে হবে। তোমাদের বইয়ে আছে দেখবা জিন সম্বন্ধে জানা, হোমোলোগাস ক্রোমোজোম সম্বন্ধে জানা, তারপর দেখবা টেস্ট ক্রস সম্বন্ধে জানা, ব্যাক ক্রস সম্বন্ধে জানা, প্রকট জিন সম্বন্ধে জানা, প্রচ্ছন্ন জিন সম্বন্ধে, এগুলো আমরা নেক্সট ক্লাসেই শিখতে পারবো। ঠিক আছে, এখানে ক্রস টস আমি জাস্ট দেখ ম্যান্ডেল যা করছে সেটা দেখাইছি। এখন ম্যান্ডেলের এই গবেষণাটাকে তো আমরা বিভিন্ন বিজ্ঞানীরাই লেখার মাধ্যমে প্রকাশ করছে, এটা কি ম্যান্ডেল করছে নি? ঠিক আছে, ওগুলো আমরা দেখবো, ওগুলো একদম সোজা, ধরো টেনশন করবো, একদম সোজা, পানিবাদ। একবার যদি শিখে ফেলতে পারো, মানে একটা শিখলে সবগুলো একই নিয়মেই করবা, পানিবাদ। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।